রুমের সাজেতে ব্যাকস্টেজের বড়তে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শম্ভু অজিন্তে সুৎপল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে লেখে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, আপনারা রয়েছেন আপনাদের প্রিয় নাট্যদল আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্য আলোচনার তৃতীয় পর্যায়ের চতুর্থ পর্বে। এই পর্বে যার বক্তব্য শুনব তিনি এই সময় বাংলা নাটকের অন্যতম নাম, অন্যতম মুখ, শ্রী তীর্থজিৎ ঘোষ। তীর্থদার থিয়েটারের জার্নি শুরু হয়েছিল 4 বছর বয়সে অমল ও দইওয়ালা এই নাটকের মাধ্যমে। তারপরে বিজ্ঞান মঞ্চ, তারপরে খড়গপুর, হাওড়া এসব জায়গার বিভিন্ন নাট্যদলে তার অভিনয়। এরপর চলে আসেন সাঁইথিয়ায়, বীরভূমে। সে রাঙামাটির দেশে এসে 2012 সালে তৈরি করেন শ্রী পান্নালাল ভট্টাচার্যের সঙ্গে সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল। আসলে শ্রী তীর্থজিৎ ঘোষের মনের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছিল, কোথাও একটা কষ্ট কাজ করছিল যে বেশ কিছু নাট্যদলে দেখতে পাওয়া যায় নবীনদের কোনো সুযোগ নেই, নবীনদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া হয় না সেখানে। সেই অভাব বোধ থেকে, সেই যন্ত্রণা থেকে নতুন কিছু করার আশায় তারা তৈরি করেন এই নাট্যদল। যে নাট্যদলের অন্যতম নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য বাসাংশী, জির্নানি, ওকে গো, রাষ্ট্রদ্রোহী, ইছামতি, সেলফি প্রভৃতি নাটক। নবীন নাট্যশিল্পীদের কথা চিন্তা করেই তাদের এই নাট্যদল নির্মাণ। তার থেকেই তাদের নাট্যদল সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল প্রতি বছর তাদের নাট্যদলের যারা নবীন প্রজন্মের ছেলে মেয়ে তাদেরকে দিয়ে নতুন নতুন নাটকে অভিনয় করানো, নতুন নতুন নাটক পরিচালনা করানো, এই পরিচালিত নাটকগুলির মধ্যে প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারিত করা, এইভাবে তাদের নাট্যদল কাজ করে চলেছে। নিয়মিত নাট্য কর্মশালা, বিভিন্ন নাট্য উৎসব আয়োজন প্রভৃতি তারা করে থাকে। আসানসোল চর্যাপদ তাদের নাট্য উৎসবে গিয়েছে, তারাও তাদের অন্তরঙ্গ নাটক নিয়ে আমাদের আসানসোল চর্যাপদের অন্তরঙ্গ নাট্য উৎসবে এসেছে। শিউরি ইয়াং, কলকাতা ইফটা, ইলোরা, বারঙ্গ সাথী নাট্যদল থেকে পেয়েছেন নাট্য সম্মান। এছাড়াও বিভিন্ন নাট্য সম্মানে তিনি ভূষিত হয়েছেন। শ্রী তীর্থজিৎ ঘোষ আমার দাদা এবং তার থেকেও বেশি আমার বন্ধু, যদিও তিনি বয়সে বড় তবুও তিনি আমার বন্ধু। বাংলা থিয়েটারের নবীন প্রজন্মের অন্যতম মুখ শ্রী তীর্থজিৎ ঘোষ থিয়েটারের শিল্প স্বাধীনতা নিয়ে কি বলছেন শুনে নেব। তাহলে নমস্কার, আমি তীর্থজিৎ ঘোষ, নাট্যকর্মী, সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আসানসোল চর্যাপদকে, বিশেষ করে রুদ্র, সায়ন্তী, শুভদীপ সহ পুরো গোটা টিমকেই। কারণ এই অতিমারির সময় তারা এই ধরনের যে একটা ভার্চুয়াল সেমিনারের আয়োজন করেছে তার জন্য একটা স্যালুট দরকার। এবং তাতে আবার আমার মতন একজন সামান্য নগণ্য নাট্যকর্মীকে বক্তা হিসেবে নির্বাচন করেছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমেই বলে রাখি, আমি সুবক্তা কখনোই নই, তাই বিষয় থেকে বা বিষয়ের উপর কয়েকটি পয়েন্ট নিয়েই আমি বেশি করে কথা বলতে চাই। কারণ এই সেমিনারে যে প্যানেল আছে, আমার অগ্রজ যে বক্তারা আছেন, যারা বললেন বা বলবেন, তাদেরকে অভিনন্দন জানাই। তারা খুবই সুবক্তা। তারা হয়তো এই যে বিষয়টি নির্বাচন করে দিয়েছে আসানসোল চর্যাপদ, থিয়েটারের শিল্প স্বাধীনতা, সেটার উপর বিভিন্ন হয়তো পয়েন্ট বেরিয়ে আসবে। আমি কিন্তু খুব কয়েকটি নির্দিষ্ট জায়গা নিয়েই আমি বলতে চাই। তার আগে আরও একবার এই ধরনের সেমিনার আয়োজনের জন্য রুদ্রকে ধন্যবাদ জানাই, গোটা আসানসোল চর্যাপদ টিমটাকেই ধন্যবাদ জানাই। তো যদিও এটা মঞ্চে হলে হয়তো আমি বাকিদের শুনে একটা ধারণাকৃত ব্যাপার বলতে পারতাম, এই বাড়ি থেকে এই সময়
অতিমারির সময় এইভাবে বলা একটা বিষয়ের উপর, যে বিষয়টাও দিয়েছে যে থিয়েটারে শিল্প স্বাধীনতা, সেটার উপর কতটা কী বলতে পারবো, কারণ আমি সুবক্তা নই, তাই ভুল ত্রুটি আগেই মার্জনা করে দেবেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই। তো প্রথমেই যেটা বলতে চাইছি যে থিয়েটারে শিল্প স্বাধীনতা এই বিষয়ে বলতে গেলে আমি যে প্রথম পয়েন্টটা তুলে নিয়ে আসতে চাইছি যে আসলে থিয়েটার তো নিজেই একটা স্বাধীন শিল্পক্ষেত্র। বিশেষ করে আমাদের মতন দেশে, যেখানে গ্রুপ থিয়েটার চর্চাই সবচেয়ে বেশি দেখা যায়, মানে যেটাকে বিভিন্ন নন প্রফিট, অ্যামেচার, ফ্রিঞ্জ, অফ ব্রডওয়ে, কমিউনিটি থিয়েটার, নানা অভিধায় চিহ্নিত করা হয় এইসব থিয়েটারকে। মানে বিদেশে সম্ভবত গ্রুপ থিয়েটার বলে কোনো জিনিসই নেই। বিদেশিদের কাছে আমাদের থিয়েটারকে পরিচিত করতে একটা কথা আমরা প্রায়ই বলি যে অর্থনৈতিক ও সামাজিক কারণে আমরা মঞ্চ নাটকে পেশাদার হতে পারি না, কিন্তু পেশাদারি দক্ষতার সঙ্গে আমরা নাটক করি। এটা আমাদের ভালোবাসার থিয়েটার, সামাজিক দায়বদ্ধতার থিয়েটার, তথাকথিত বাণিজ্যিক থিয়েটার নয়। অনেকে যে চেষ্টা করছেন না সেটা নয়, কিন্তু আমাদের ভারতে এখনো পর্যন্ত আমাদের এই গ্রুপ থিয়েটারই হলো মূলধারার থিয়েটার। যখন বিদেশ থেকে কেউ এদেশে আসেন, তারা আমাদের এই গ্রুপ থিয়েটার চর্চা দেখে একটু হয়তো অবাকই হন যে কিভাবে এটা সম্ভব যে এতগুলো মানুষ নিঃস্বার্থভাবে, সংঘবদ্ধভাবে এখানে কাজ করছে, তাও আবার কোনো ধরনের উপার্জন বা অর্থের স্বাধীনতা বাদ রেখেই। কিন্তু এই একটা জায়গাতেই তো আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা, আমাদের গর্বের জায়গা, যে আমাদের এই নাট্যকর্মীদের যে আমরা যে রাজনৈতিকভাবে সচেতনতা ও সমাজের প্রতি যে দায়বদ্ধতা নাটকের মাধ্যমে দেখাতে পারি গ্রুপ থিয়েটারগুলিতে, এই দায় তো আমরা স্বেচ্ছায় নিজেদের কাছে তুলে নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের জন্যই তো শিল্প, তাই তাদের আকাঙ্ক্ষা, তাদের মানবিক মূল্যবোধ সমৃদ্ধ একটি সমাজ দেখার জন্যই এবং সমাজের মানুষের জন্যই আমরা সমাজ গঠনের সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করতে চাই। তো সেখানে স্বাধীনতার ব্যাপারে তো হস্তক্ষেপ আসবেই। তো স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই হচ্ছে দলগুলি কিভাবে স্বাধীনভাবে কাজ করছে সেই দিকটা একটু বলতে চাই। তাদের স্বাধীনতা কিভাবে তারা পাচ্ছে বা পাচ্ছে না, এবং তারপরে হচ্ছে দলের সঙ্গে সঙ্গে বলবো যে নাট্যকর্মীরা যারা রেপার্টারিভাবেও আসছে, ফ্রিল্যান্স হিসেবে কাজ করছে, কিংবা গ্রুপ থিয়েটারে কাজ করছে, তারা কিভাবে স্বাধীনতা তাদের কাজের ক্ষেত্রে পাচ্ছে। এই দুটো দিকই মূল আলোচ্য আমি রাখবো বিষয়। এর বাইরে আমি এই মুহূর্তে বলতে চাইছি না, আমার আলোচনা এর মধ্যেই আমি সীমিত রাখতে চাইছি। অনেক সময় যখন অন্যায় অবিচারের প্রতিবাদ কোনো ক্ষেত্রেই যথেষ্ট মনে না হয়, তখন আমি বলবো যে এই শিল্পের মাধ্যমে, মানে এই যে কোনো ধরনের শিল্পের মাধ্যমে অন্যায় অবিচারের প্রতিবাদ যথেষ্ট যখন মনে না হয়, যখন প্রতিবাদে নামতে হয়, তখন আমি মনে করব যে থিয়েটারটাই সবচেয়ে বড় হাতিয়ার। তো সেই সময় সবাই মিলে একজোট হয়ে যদি থিয়েটারের মাধ্যমে বক্তব্য পরিষ্কারভাবে বলা যায়, তাহলে যে কোনো ধরনের অপশাসন, যে কোনো ধরনের আগ্রাসন রুখে দেওয়া যায়। ইতিহাসে অনেক সাক্ষী আছে। নাট্যকর্মীদের এই যে জনসম্পৃক্ততা বা মানে জনসংযোগ আমাদের নাটককে জনপ্রিয় হতে সাহায্য করেছে। সব শিল্পের মূলে রয়েছে মানুষ অ্যাকচুয়ালি। এই জীবনবোধ আমাদের এই সংস্কৃতি কর্মীদের মধ্যে কাজ করে, নাটকের মধ্যে তা আরও বেশি করে কাজ করে, কারণ এটা সরাসরি দর্শকের সঙ্গে সংযোগ রক্ষা করে। তো কারণ জনগণের কাছ থেকে দূরে বসে একাকী হয়তো কাব্যচর্চা করা যায়, ছবি আঁকা যায়, কিন্তু নাটক করা যায় না। নাটক একদিকে যেমন যৌথ শিল্প, অন্যদিকে জীবন্ত মানুষের সামনে অভিনীত হওয়ার লক্ষ্যে সৃষ্ট শিল্প। বেশিরভাগ নাটকই রচিত হয় সমকালে, সমসাময়িক মানুষের সামনে অভিনীত হওয়ার জন্য। সে কারণে আমাদের দেশে বেশিরভাগ মৌলিক নাটক সমসাময়িক জীবনের হাসি, কান্না, আকাঙ্ক্ষা, বঞ্চনা, গৌরব, হতাশার কথা বলে এবং অন্যায়ের প্রতিবাদ করার কথা বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে যখন
আমরা কোনো অন্যায়কে দেখি, সেই অন্যায়টাকে যখন আমরা আমাদের নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলি, তখন দর্শক কিন্তু রিয়্যাক্ট করতে পারে। সে যে জিনিসটা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে না, সেই নাটকে আমাদের বক্তব্যের মাধ্যমে সেই প্রতিবাদটা হয়তো দেখতে পায়, নিজেকেই দেখতে পায়, তখন সে আরও বেশি ইন্টারাক্ট করে আমাদের সঙ্গে। সেই জন্য সে নাটক দেখতে আসে, বা এই ধরনের শিল্প মাধ্যমে ও যখন প্রতিচ্ছবিটা দেখতে পায় অন্যায়ের, তখন তো এই যে নাটকের যে এই যে স্পেসটা, এই যে স্বাধীনতা, যে একটা অন্যায়কে অন্যায় বলে যে সাধারণ মানুষের মধ্যে সেই যে বোধটা জাগিয়ে তুলতে পারছে, এই স্বাধীনতা অন্য কোনো শিল্প মাধ্যমে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলবো যে থিয়েটারে যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা আরেকটা জিনিস আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো কাজ বা সঠিক কাজ, যেটা সত্যের পথে কাজ, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আমরা যদি বাইরের দিকে দেখি, বিভিন্ন ভালো ভালো থিয়েটার, বাণিজ্যিক থিয়েটার সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় চলে, তো সেই পৃষ্ঠপোষকতায় থেকে তার বিরুদ্ধে কখনোই কথা বলা যায় না, করতে পারে না অনেকে। যেমন আমি একটা কথা বলি, যেমন ইংল্যান্ডে ধরুন ন্যাশনাল থিয়েটার, গ্লোব থিয়েটার বা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির মতো প্রতিষ্ঠানিক যে আর্টস কাউন্সিলের মাধ্যমে সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যে কর্পোরেট পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, তাদের বাজেটের 80% আসে এইসব অনুদান থেকেই আসে, আর 20% হয়তো তাদের টিকিট বিক্রি থেকে আসে। জার্মানির ন্যাশনাল থিয়েটারগুলোর ক্ষেত্রেও তাই। আমেরিকাতে অবশ্য আমার জানা নেই ন্যাশনাল থিয়েটার আছে বলে, যেমন আমাদের ভারতেও নেই। ইরান বা চীন বেশিরভাগ থিয়েটার চলে সরকারি অর্থানুকূল্যে, তো আমাদের এখানেও তো সেরকমই প্রায় বলতে গেলে। তবে যেসব জায়গায় মানে কী ধরনের থিয়েটার হবে সে সম্পর্কে লিখিত অলিখিত তো নিয়ন্ত্রণ আছেই, তো সেখানেই স্বাধীনতা কতটা কাজ করবে থিয়েটারে, তো সে তো সবারই জানা কথা। কারণ ন্যাশনাল থিয়েটার বলতে সাধারণত আমাদের চোখে বড় বড় স্থাপনার কথা ভেসে ওঠে, কিন্তু অনেক দেশে আছে, আফ্রিকার অনেক দেশে আছে ন্যাশনাল থিয়েটার বলতে ওই একটা টিনের ছাউনি, দুপাশে দুটি বড় ঘর, সেভাবেও থিয়েটার করা যায়। দর্শকের আসন হয়তো খোলা মঞ্চে, আমাদের ওইখানেও হয়, সেটার জন্য নয়। তো আমি যেটা মেন বলতে চাইছিলাম যে থিয়েটারে শিল্পের স্বাধীনতা তখনই আসবে যদি সে অর্থনৈতিকভাবে সেই দলটি স্বাধীন হয়। যদি সে কোথাও থেকে অর্থানুকূল্য না পাচ্ছে, তাহলে সে কিন্তু তার অভিজ্ঞতা, তার পথ, তার ওয়ে কিন্তু সত্যের পথে যাবে, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। এই আমি কদিন আগে মানে 2019 আমি একটা পড়েছিলাম, সম্ভবত মায়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে বলার জন্য বা নাটক করার জন্য 5 জনকে একটা দলের সম্ভবত 1 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো আমাদের এখানে সরাসরি এই ধরনের সরকারি বলপ্রয়োগ বা রোষানল হয়তো বর্ষিত হয় না, কিন্তু আরও অনেক রকমভাবে সেই স্বাধীনতা হরণ করার দলগুলির চেষ্টা হয়, ঠিক মতন ডেট না পাইয়ে দেওয়া বা অর্থানুকূল্য থেকে বা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া। তো তার বাইরে গিয়ে যারা স্থিরভাবে স্বাধীন চেতাভাবে থিয়েটার করছে না তেমন করছে, তো সবাই হয়তো পারে না সেটা, কিন্তু যে কজনও করছে তাদের শিল্পের স্বাধীনতা আমি বলবো 100% বজায় আছে। এটা গেল আমার দ্বিতীয় দিক। তৃতীয় দিক আমি বলবো যে নাট্যকর্মীদের ক্ষেত্রে, তারা ধরুন যারা রেপার্টারি থেকে বেরোবে, তারা তো ফ্রিল্যান্স হিসেবে কাজ করবে, কিন্তু আর্থিক স্বাধীনতা এখানে আমাদের কতটা? কর্মীদের ক্ষেত্রে গ্রুপ থিয়েটারে তো পুরোটাই তো তারা কতটা আর্থিকভাবে স্বাধীন বা থিয়েটারে স্বাধীনভাবে বাঁচা যায়, সেটা তো আমরা এই অতিমারির সময়ে দেখতে পেলাম, গভীরভাবে অনুভব করলাম। আমার কতগুলো আমি সন্তারি কিংবা তত্ত্বের জটিল জালে আবদ্ধ রাখতে চাইছি না। আমি চাই আমাদের পারস্পরিক জিজ্ঞাসার ভেতর দিয়ে এমন একটি সত্যে আমরা উপনীত হওয়ার চেষ্টা করব যেখানে একটা বিতর্ক হবে, বিতর্ক থাকবে, কিন্তু আমাদের যে 2500 বছরের সমৃদ্ধ নাট্য ইতিহাস, সেখানে তো ভালোবাসার কমতি নেই। এবার স্বাধীনতা কতটা আছে সেটা কিন্তু উদাহরণ সাপেক্ষ। আমাদের স্বদেশের শিল্পভূমিতে দাঁড়িয়ে বিশ্বপানে হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সেই ভালোবাসাটি তৈরিই হবে। বিশ্বের যা ভালো তা আমরা গ্রহণ করবই, স্বাধীনভাবে গ্রহণ করব। বিশ্বের তাবৎ নাট্যকর্মীর সঙ্গে আমাদের যে আত্মিক সংলগ্নতা ঘটে তা শুধু ভৌগোলিক দূরত্বই ঘুচিয়ে দেয় না, শিল্পের মানুষ ভ্রমণে পরস্পরের সঙ্গে সংলগ্ন ও সম্প্রচারিত করে।
নাটকের একজন শিক্ষার্থী যারা সত্যি পড়াশোনা করছে নাটক নিয়ে বা নাটককেই তারা ভবিষ্যৎভাবে নিজেদের ভাবছে, তো সেইটা তাদের ক্ষেত্রে কতটা কাজ দেবে, তবেই কিন্তু তাদের স্বাধীনতার পথ শিল্পে কতটা থাকবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে। তো এই ছোট্ট পরিসরে তো এত কিছু বলা যায় না প্রথম কথা, কারণ আমাদেরকে যদি দেখতে হয় সেই 2500 বছর আগে ভারতীয় নাটকের উদ্ভব নিয়ে যখন ভরতমুনি তার নাট্যশাস্ত্র গ্রন্থে যে বিবরণ দিয়েছেন, তাতেও দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতীয় নাট্যতাত্ত্বিকরা সামাজিক শ্রেণী বিভাজন ঘুচিয়ে যে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছিলেন নাটকের দ্বারস্থ হয়েই, সেই পূর্বাকালে উচ্চ শ্রেণীর লোকেরাই কেবল বেদ অধ্যয়ন করতে পারতেন, বেদ অধ্যয়নের সূত্রের কোনো অধিকার ছিল না। ব্রহ্মা তখন ঋগ্বেদের পাঠ, যজুর্বেদের ক্রিয়া, অভিনয়, সামবেদের গান বা অথর্ববেদের রস, এইসব উপাদানের সংযোগে নাট্যের সৃষ্টি করলেন বা পঞ্চম বেদ নামে পরিচিত পেল যেটা। কিন্তু সংস্কৃত নাটকের শ্রেণীকরণ কিংবা চরিত্র বিরূপভাবে তা নির্ধারণ করতে গিয়ে ভরত যে কথা বলেছেন সেখানে শ্রেণীগত বৈষম্যের কথাই রয়ে গেল। কারণ সংস্কৃত নাটক ছিল সম্ভ্রান্ত লোকেদের জন্য, কিন্তু বাংলা নাটক ছিল সকল মানুষের জন্য। বাঙালির কাছে নাটক ছিল উচ্চ কলারম্য। সংস্কৃত নাটকের উল্লেখযোগ্য কোনো প্রভাব বাংলা নাটকের উপর ছিল না, কারণ বাঙালি নিজের শিল্পরুচি ও দেশাচারকে অঙ্গীকৃত করে নাটক রচনা করেছে এবং অভিনয় করেছে। বাঙালির স্বাধীন মনোবৃত্তি সেই সম্পন্ন জাতি এবং তাদের শিল্পকলা স্বাধীন প্রথম থেকেই মনোবৃত্তির প্রমাণ। কিন্তু আমি যেটা বলবো, পরবর্তীকালে যখন নাট্যচর্চা হচ্ছে 1872 সম্ভবত, যখন 1872 যখন রঙ্গশালা তৈরি হচ্ছে, কিন্তু 1876 বাংলায় ব্রিটিশরা যখন নাট্য আইন আরোপ করছেন, তারপরে কিন্তু আর সেইভাবে মানুষের কথা বলার মতো নাটক আর রচিত হয়নি। গিরিশ ঘোষ তো কোনোদিনই সেই ধরনের নাটক করেননি, কেন জানি না, তার এই ব্যাপারে অনীহা ছিল। তো তখন থেকেই তো বাঙালি প্রতিবাদী নাটক তো করা বন্ধই করে দিয়েছে। তার সুদীর্ঘ ইতিহাস অনেক দিন চলেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে 1000 বছর ধরে সাধারণ মানুষকে ঘিরেই বিকশিত হয়েছে আমাদের থিয়েটার। কারণ বাঙালির থিয়েটার হলো বৃহত্তর জনগোষ্ঠীর আনন্দ বিনোদনের মাধ্যম। সংস্কৃত নাট্য থেকে বাঙালির এই স্বতন্ত্র শিল্পতত্ত্বের বিনির্মাণ ঘটেছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পরিচয়ের মাধ্যমে। কৃষি তাদের মৃত্তিকা লগ্ন করেছে, আর বাণিজ্য তাদের বাইরের শিল্প সংস্কৃতির আত্মস্থ করতে শিখিয়েছে। যখন বাঙালিরা সিংহল, চীন, জাপান, সুমাত্রা পর্যন্ত ভ্রমণ করেছে, তো আমাদের মঙ্গলনাট্য, যেখানে আমরা ধনপতি চাঁদ সদাগরের যেখানে দেখতে পাই ঘটনা, রাজপুত্রদের সমুদ্র গমন, বিখ্যাত সদাগর গল্প, তার সবই প্রমাণ। বাংলাদেশে আর্য শাসনকার্যের আওতায় আসার পূর্বেই শিল্পকলা, নাট্য ও কাব্যচর্চা করেছে। ভরতের সময় পূর্ব থেকেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব কাল থেকেই বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বাংলা নাট্যের ব্যাপক প্রচুর ছিল বলেই ভারত নাট্যশাস্ত্র গ্রন্থে বাঙালির নাট্যরীতি উল্লেখ করতে বাধ্য হয়েছিলেন, এবং সেখানে যে স্বাধীনতার কথা উল্লেখ করেছিলেন, কেন নাট্য দর্শন, সেখান থেকেই কিন্তু আজকের দর্শন চলে এসেছে। তো আমি যেটা মূল বলতে চাইছি যে নাটকের মাধ্যমে খুব দ্রুতই এই জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব। আর তাই নাট্যকাররা যখন সমকালের জিজ্ঞাসাকে তুলে ধরেন নাটকে, তখন দর্শক নানাভাবে প্রভাবিত হয়, আগেই বলেছি। কিন্তু নাট্যকারদের এই নবচিন্তার সঙ্গে রাষ্ট্র এবং সামাজিক গণের বিরোধ সূচিত হয় তখনই। এজন্য রাষ্ট্রীয় মতাদর্শের সঙ্গে আদর্শিক বিরোধ সূচিত হওয়ার যে সময় প্রিয় নাট্যকার অনেককে স্বেচ্ছা নির্বাসন নিতে হয়েছে, আগেও বিদ্রুপ শুনতে হয়েছে, সেটা তো আজন্ম রচিত হয়ে এসছে এবং এখনও হয়, সেটার জন্য নয়। তাই বলবো যে নাটকের সাংগঠনিক শক্তি এবং সচেতনতা তৈরির বিষয়টি রাষ্ট্র এবং ধর্ম, এ কথাটা আমি আরেকবার বলছি, সবসময় সন্দেহের চোখে দেখত। শুধু যে প্রাচীনকালে তাই নয়, পরবর্তীকালেও আমরা দেখেছি যে এই দুটোর অভিঘাত আমাদের থিয়েটারের শিল্প স্বাধীনতায় কতটা বড় প্রভাব ফেলতে পারে তা আমরা নিজেরাই জানি। তো আমি দ্রুত শেষ করব, আর অনেকটাই হয়ে গেল। তো শেষ যে কথাটা বলবো যে আসলে তো এই শিল্পটা একটা সবাইকে নিয়ে একটা শিল্প, সেখানে যখনই আমি তো চলে আসে তখনই তার শিল্প স্বাধীনতা নষ্ট হয়। সেই দিকটাও গ্রুপ থিয়েটার চর্চা একটা বড় দিক, কারণ এটা আমরা দেখে এসেছি গ্রুপ থিয়েটার চর্চার একটা পরিবার কেন্দ্রিকতা বা ব্যক্তি কেন্দ্রিকতা দেখা যায়। তো যেখানে সেই কাজের পরিবেশ থাকে সেখানে কিন্তু সঠিক শিল্প রচিত হয় না। তো যেখানে আমিত্ব নেই সেখানে কিন্তু ভালো কাজ হবেই।
তো এইটুকুই বলার ছিল। তো এই কম সময়ের মধ্যে সব পরিকৃত সমানভাবে যাওয়া যায় না। বাকি বক্তারা, সুবক্তা, তারা বিভিন্ন দিক তুলে ধরবেন। আমি যতটুকু পেরেছি 3-4টে জায়গা উল্লেখ করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। থিয়েটারের জয় হোক। শুনলাম শ্রী তীর্থজিৎ ঘোষের বক্তব্য। আপনাদের কেমন লাগলো? আপনারা আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে তাহলে আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্য আলোচনার 3য় পর্যায়ের 5ম পর্ব অর্থাৎ শেষতম পর্বে আপনার সঙ্গে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় আসানসোল চর্যাপদের ইউটিউব এবং ফেসবুক প্রোফাইলে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, থিয়েটারের পাশে থাকুন। নাট্যময় বাজায়তে ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট গামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশে আয় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছে ডানায় স্বপ্ন পাড়ি চর্যাপদ, কষ্ট চেপে হাসতে জানে চর্যাপদ, নৃত্যনাট্য মঞ্চ নাটক চর্যাপদ, খোকা খুকু পাগলা দাসুর চর্যাপদ, তাসের দেশে মুক্ত ধারা চর্যাপদ, নানা রঙের দিন বনে যায় চর্যাপদ, কর্মশালা কবে মোড়া চর্যাপদ।